আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত পরবাসী যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। পরবাসী কবিতাটি কার লেখা? বিষ্ণুদের লেখা। বিষ্ণুদে ছিলেন আধুনিক কালের অন্যতম সেরা কবি। এই আধুনিক কালের কবিদের মূল বৈশিষ্ট্যটা কি? আধুনিক কালের কবিদের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে তাদের কবিতা বা তাদের লেখার মাধ্যমে মানুষের কথা, বাস্তব জগতের কথা বেশি বেশি পরিমাণে ফুটে ওঠে। আমরা আমাদের আলোচ্য কবিতাও কিন্তু বাস্তব পরিস্থিতির একটা রূপ পাবো। তো কবিতাটির বিষয়বস্তুতে যাওয়ার আগে আমরা এই বিষ্ণুদের সম্পর্কে একটু জেনে নিই। বিষ্ণুদের জন্ম হয়েছিল 1909 খ্রিস্টাব্দে কলকাতায়। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ উর্বশী ও আর্টেমিস, যেটি 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তিনি শুধুমাত্র কবিতাতেই খ্যাত ছিলেন না, তিনি প্রবন্ধ এমনকি বিদেশি সাহিত্যের অনুবাদ করেও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন। পরবাসী কবিতাটি বিষ্ণুদের রচিত শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আমরা চলে আসি মূল কবিতায়। মূল কবিতাটি আমি পাঠ করব এবং তোমাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে এর সারাংশ বা বিষয়বস্তু আলোচনা করব। ভিডিওটি একটু বড় হলেও আমি চাইবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে এই কবিতাটির যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু সম্পর্কে তোমাদের ধারণা একেবারে স্পষ্ট হয়ে যাবে। তার আগে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে পরবাসী শব্দের অর্থ কি? পরবাসী শব্দটির অর্থ হচ্ছে প্রবাসী শব্দের বিকৃত রূপ, অর্থাৎ যারা নিজস্ব বাসভূমিতে থাকেন না এই রকম মানুষ হচ্ছে পরবাসী। চলে আসছি মূল কবিতায়। কবি বলছেন, দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ, এঁকে বেঁকে চলে প্রকৃতির তালে তালে, রাতের আলোয় থেকে থেকে জলে চোখ, নেচে লাফ দেয় কচি কচি খরগোশ। দেখো বলছেন এখানে কিন্তু আমরা একটা প্রকৃতির রূপ আমরা খুঁজে পাচ্ছি, প্রাকৃতিক পরিবেশ, যেখানে বনের একটা রূপ কবি কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন। বলছেন দুই দিকে বন, আর সেই বনের মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলছে ঝিকিমিকি পথ। এই পথটা এমনটাই এঁকে বেঁকে চলছে যেন প্রকৃতির তালে তালে সে এঁকে বেঁকে চলেছে। সেই পথটিকে কবি কাব্যের ভাষায় এইরকম বলছেন, রাতের আলোয় থেকে থেকে জলে চোখ। বলছে এই বনের মধ্যে কিন্তু হিংস্র জীবজন্তুও প্রচুর রয়েছে। আমরা জানি যে জীবজন্তুর চোখ রাত্রিবেলা আমরা যদি আলো ফেলি তাহলে কিন্তু জল জল করে ওঠে, অনেক দূর থেকে দেখা যায়। তো এই রাতের আলোয় থেকে থেকে জলে চোখ, এই বনে অনেক হিংস্র জীবজন্তু রয়েছে, সেটি কবি বোঝাতে চাইছেন। নেচে লাফ দেয় কচি কচি খরগোশ। দেখো শুধুমাত্র হিংস্র জীবজন্তুই যে রয়েছে তা কিন্তু নয়, এই বনে কচি কচি খরগোশও কিন্তু রয়েছে। একটা প্রাকৃতিক পরিবেশ, একটা সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের ছবি কিন্তু কবি তার লেখনের মাধ্যমে এখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন। দেখো তারপরে কবি এখানে লিখেছেন, নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি হঠাৎ পুলকে বনময়ূরের কত্থক, তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে মিলিয়েছি তার সুষমা। নিটোল টিলা, টিলা বলতে মাটির উঁচু ঢিবি, ছোট ছোট মাটির উঁচু ঢিবি, অনেকটা দেখলে ছোট ছোট পাহাড়ের মতন মনে হয়। এটি সাধারণত কাঁকুড়ে মাটি অঞ্চলে এই ধরনের টিলা দেখা যায়, আর এই ধরনের কাঁকুড়ে মাটি অঞ্চলেই পলাশ গাছের আধিক্য বেশি। তো কবি সেই নিটোল টিলায় পলাশের ঝোপে দেখেছে, পলাশের গাছ, পলাশের বন, হঠাৎ পুলকে বনময়ূরের কত্থক। তাহলে সেই পলাশের ঝোপে সেই পলাশ গাছের মধ্যে কবি কি দেখেছেন? বন ময়ূর, বনে থাকে যে ময়ূর সেই ময়ূর হচ্ছে বন ময়ূর। এই বন ময়ূরের নাচ তিনি দেখেছেন। কিন্তু এই বন ময়ূরের নাচকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? কত্থকের সাথে তুলনা করা হচ্ছে। কত্থকটা আসলে কি? আসলে ভারতীয় ধ্রুপদী নৃত্যের 8টি ধারা, এই 8টি ধারার মধ্যে একটি অন্যতম ধারা হচ্ছে কত্থক। এটি সাধারণত জয়পুর, লখনৌ, বেনারস প্রভৃতি অঞ্চলে বেশি আধিক্য লক্ষ্য করা যায় এই কত্থক নৃত্যের। আর কবি এই বনময়ূরের নাচকে কত্থক নাচের সাথে তুলনা
করছেন। তারপর কবি বলছেন, তাঁবুর ছায়ায় নদীর সোনালী সেতারে মিলিয়েছি তার সুষমা। এখানে তাঁবু বলতে কিন্তু ক্ষণিক বিশ্রামের জন্য যে আশ্রয়স্থল, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য যে আশ্রয়স্থল তৈরি করা হয়, সেটাকেই এখানে তাঁবু বলা হচ্ছে। কবি সেই তাঁবুর ছায়ায় বসে দেখেছেন, কি দেখেছেন? নদীর সোনালী সেতারে। নদীর সোনালী সেতার বলা হচ্ছে কারণ সূর্য যখন অস্ত যাচ্ছে তখন সূর্যের যে সোনালী আভা সেটি নদীর জলে পড়ছে, এবং এর জন্য নদীর জলটাকেও কিন্তু সোনালী রঙের মনে হচ্ছে। কবি এই সোনালী সেতারে, অর্থাৎ কবি সেই নদীর সোনালী জলে যে যে কুলুকুলু ধ্বনি, নদীর জল যে প্রবাহিত হওয়ার যে একটা আওয়াজ, সেটাকে কবি সেতারের সাথে তুলনা করছেন। কবি নদীর স্রোতের শব্দকে কিসের সাথে মিলিয়েছেন? কবি নদীর স্রোতের শব্দকে কিন্তু সেতারের সঙ্গে মিলিয়েছেন তার কাব্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে। প্রকৃতিকে কবি কিন্তু যথেষ্ট ভালোভাবে উপলব্ধি করছেন, তার ফলেই কিন্তু এতটা গভীরে গিয়ে তিনি ভাবতে পারছেন, তা বলবার অপেক্ষা রাখে না। তার পরের প্যারায় কবি বলছেন, চুপি চুপি আসে নদীর কিনারে জল খায়, শুনেছি সিন্ধু মুনির হরিণ আহ্বান, চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে, বন্য প্রাণের কথাকলি বেগ জাগিয়ে। এখানে হরিণেরা চুপি চুপি এসে নদীর কিনারে জল খাচ্ছে। প্রাকৃতিক যে পরিবেশ, বন্য পরিবেশের একটা রূপ আমরা প্রথম থেকেই কবিতায় দেখছি। এখানে এসে কবি লিখছেন যে চুপি চুপি আসে নদীর কিনারে জল খায়। এখানে যে বন্য পশুরা, বিশেষত হরিণ, সেই হরিণ নদীর জলে এসে, নদীর পাশে এসে তৃষ্ণা নিবারণ করছে জল খেয়ে। এটা কবি কিসের সাথে মিলিয়েছেন? দেখো, এখানে শুনেছি সিন্ধু মুনির হরিণ আহ্বান। এটা শুধুমাত্র কবি কিন্তু বন্য পরিবেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, তার চিন্তা ভাবনার স্তরকে তিনি এতটা উন্নীত করেছেন। দেখো এখানে যে সিন্ধু মুনির হরিণ আহ্বান, এই কথাটি বলার মানে হচ্ছে, এই সিন্ধু মুনি ছিলেন হচ্ছে রামায়ণের একটি চরিত্র। আমরা রামায়ণ মহাকাব্যের নাম নিশ্চয়ই শুনেছি। এই রামায়ণে সিন্ধু মুনি ছিলেন অন্ধমুনির পুত্র। রাজা দশরথ একবার মৃগয়া করতে বনে যান, মৃগ অর্থাৎ শিকার করতে বনে যান রাত্রিবেলায়। রাজা দশরথ শব্দভেদী বাণ নিক্ষেপ করতে পারতেন, অর্থাৎ রাতের অন্ধকারে শুধুমাত্র শব্দ শুনে বাণ নিক্ষেপ করে শিকার করতে পারতেন। তো অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি গিয়েছিল নদীতে জল আনতে। সিন্ধুমুনি যখন নদীর থেকে জল ভরছেন, তার সেই জল ভরার শব্দে রাজা দশরথ অন্ধকারে মনে করে যে কোনো এক হরিণ হয়তো ওখানে জল খাচ্ছে, এবং রাজা দশরথ তখন তার শব্দভেদী বাণ নিক্ষেপ করে, যেই বাণে সিন্ধুমুনি কিন্তু হত্যা হয়, সিন্ধুমুনি মারা যান। কবি এখানে নদীর জলে হরিণের যে জল খাওয়ার শব্দ, সেটাকে যেন প্রলুব্ধ শিকারীকে আহ্বান করার সাথে তুলনা করছেন এখানে কবি, হরিণের নদীতে জল খাওয়াকে। এটা কিন্তু কবি মহাকাব্যিক স্তরে তার চিন্তাটি উন্নীত করেছেন। তারপরেই বলছেন যে চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে, অর্থাৎ চিতাবাঘ ও বনে যে টহল দিচ্ছিল, সেই বনে ঘুরে তার তার নিজস্ব ছন্দে, তার চিতাবাঘ চলার যে একটা হিংস্র ছন্দ, সেই ছন্দে চিতাবাঘও কিন্তু ঘুরে ফিরে দেখে চলে গেল। হয়তো চিতাবাঘ শিকারের সন্ধানে এসেছিল, সেখান থেকে চিতাবাঘও ঘুরে চলে গেল, এবং চিতাবাঘের যে হিংস্র চলার ছন্দ, সেটাকে কবি কিন্তু এখানে কথাকলির সাথে তুলনা করেছেন। কথাকলিও হচ্ছে ভারতীয় ধ্রুপদী নৃত্যের একটি ধারা। কথা শব্দের অর্থ হচ্ছে কাহিনী, আর কলি শব্দের অর্থ যুদ্ধ। কথাকলি, এই কথাকলি বেগ জাগিয়ে চিতার চলার যে শব্দ বা ছন্দ, সেটাকে কথাকলির সাথে তুলনা করা হচ্ছে। কথাকলি আসলে কেরালায় যুদ্ধবিদ্যার অনুসরণে এই ধ্রুপদী নৃত্যের প্রশিক্ষণ দেওয়া হয়, অর্থাৎ এই নৃত্যের মধ্যেই কিন্তু একটা হিংস্র স্বভাবের, একটা আগ্রাসী মনোভাব রয়েছে, যেটা চিতার চলার ছন্দের মধ্যে কবি উপলব্ধি করতে পারছেন। কবিতার প্রথম 3টে লাইনে কিন্তু আমরা প্রাকৃতিক যে অপরূপ সৌন্দর্য, তার রূপ কিন্তু আমরা প্রত্যেক লাইনে লাইনে, প্রত্যেক পংক্তিতে পংক্তিতে আমরা পেয়েছি বলা চলে। তবে কবিতার একদম শেষের দিকে এসে যে 2টি প্যারা রয়েছে, সেখানে কিন্তু কবির মধ্যে একটা নৈরাশ্যের ভাব আমরা দেখতে পাবো।
কোথায় সে বন বসতিও কই বসেনি, শুধু প্রান্তর শুকনো হাওয়ার হাহাকার, জঙ্গল সাপ গ্রাম মরে গেছে শহরের পত্তন নেই, ময়ূর মরেছে পণ্যে। দেখো, আমরা উপরের যে তিনটে প্যারা সেটাতে আমরা প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য সেটা কবির লেখনীর মাধ্যমে উপলব্ধি করেছি, কিন্তু এখানে এসে কবির মধ্যে একটা নৈরাশ্য ফুটে উঠেছে যে প্রকৃতি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। সেই নৈরাশ্য বলছে, কোথায় সে বন, কোথাও সেই বন নেই, বসতিও কই বসেনি, কোনো মানুষের বসতিও কিন্তু সেখানে আর বসেনি, শুধু প্রান্তর শুকনো হাহাকার, অর্থাৎ চারিদিকে শুধু শুকনো হাওয়া, সেখানে মানুষজনের কোনো চিহ্ন নেই, জঙ্গল আজ সাফ হয়ে গেছে, গ্রাম মরে গেছে, গ্রামও নেই, আর শহরের পত্তনও নতুন করে ঘটেনি, ময়ূর মরেছে পণ্যে। ময়ূরের যে সৌন্দর্যের জন্য বিখ্যাত, ময়ূরের সেই সৌন্দর্য আজ চড়া দামে বাজারে বিক্রি হয়, অর্থাৎ ময়ূরকেও মানুষ পণ্যে পরিণত করেছে তাদের ব্যবসায়িক সমৃদ্ধির জন্য, ব্যবসায়িক লাভের জন্য। অর্থাৎ ময়ূরের যে সৌন্দর্য সেটাকে উপলব্ধি করার মতন মানুষের মানসিকতা কিন্তু আর নেই। শুধুমাত্র ময়ূরের মধ্যেই যেই কথাটি সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু নয়, প্রকৃতির এইরকম হাজারো জিনিস রয়েছে যার সৌন্দর্য মানুষ দীর্ঘদিন ধরে উপলব্ধি করে আসছে, যুগ যুগ ধরে উপলব্ধি করে আসছে, কিন্তু ধীরে ধীরে আমাদের সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা যেন আমাদের সেই সৌন্দর্য উপলব্ধি করার মানসিকতাটা ধীরে ধীরে হারিয়ে ফেলছি। সব কিছুতে আমরা আমাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্যই ভাবছি। সেটাই কিন্তু কবি এখানে বলেছেন যে ময়ূর মরেছে পণ্যে। তারপরে প্যারায়, কেন এই দেশে মানুষ মৌন অসহায়, অর্থাৎ মানুষ কেন এই দেশে এখনো চুপ করে রয়েছে, এই যে প্রকৃতির ধ্বংস সাধন হচ্ছে ধীরে ধীরে, মানুষ কেন কেন কোনো কথা বলছে না। কবির কিন্তু এখানে জিজ্ঞাস্য, কেন নদী গাছ পাহাড় এমন গৌণ, অর্থাৎ নদী গাছ পাহাড় বা প্রকৃতি কেন আজকে এত গৌণ হয়ে উঠেছে মানুষের কাছে কেন প্রকৃতির প্রাধান্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই প্রকৃতি তো আমাদের বাঁচিয়ে রেখেছে, তবুও আমরা প্রকৃতিকে রক্ষা করার জন্য কেন কিছু করছি না। প্রকৃতি যেন অসহায় হয়ে পড়েছে, মানুষও যেন অসহায় হয়ে পড়েছে। কবি এখানে কিন্তু তাই বলছেন সারা দেশময় তাঁবু বয়ে কত ঘুরবো। কবি কিন্তু অত্যন্ত প্রকৃতি প্রেমী মানুষ একজন। কবি এখানে তাঁবু বয়ে বয়ে ঘুরবো বলতে কি বোঝাতে চাইছেন? কবির প্রকৃতিকে খুঁজতে বাইরে বেরোতে হচ্ছে। পরবাসী শব্দের অর্থ কি? পরবাসী, কবিতাটির যে আমরা নামই যে রয়েছে যে পরবাসী, পরবাসী হচ্ছে নিজের স্থানীয় বাসভূমি বা নিজের যে থাকার জায়গা সেটা কিন্তু নেই। এখানে এই পরবাসী বলতে কিন্তু কবিকেই বোঝানো হচ্ছে নেপথ্যে। পরবাসী কবি সারা দেশময় তাঁবু বয়ে বয়ে ঘুরছেন। তাঁবু বয়ে বয়ে তাকে ঘুরতে হচ্ছে কেন? কারণ তিনি প্রকৃতির সন্ধানে ঘুরছেন। প্রকৃতির সন্ধানে কবিকে ঘুরতে হচ্ছে। কবি যেন আজ প্রকৃতির সন্ধানে ঘুরতে ঘুরতে তিনি যেন আজ ক্লান্ত। তিনি নিজের মনেই প্রশ্ন করছেন যে সারা দেশময় আর তাঁবু বয়ে বয়ে কত আমি ঘুরবো। পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে, অর্থাৎ কবে তিনি এইরকম একটি পরিবেশ পাবেন যেখানে প্রকৃতিকে খুঁজতে তাকে আর কোথাও যেতে হবে না, তিনি প্রকৃতির মধ্যে বাস করবেন। আসলে কবি নিজেকেই নিজের দেশে বা নিজেকেই নিজের জায়গায় পরবাসী বলে মনে করছেন। আর আসলে সমস্ত কবিরাই, সমস্ত কবি মনস্কই যেন পরবাসী তাদের নিজের জগতেই। কারণ কবিদের বোধের জগৎ, কবিদের চেতনার জগৎ, কবিদের ভালোবাসার জগৎ অত্যন্ত গভীর। তার সেই গভীরতাময় স্তরে, তার যে মানসিকতার যে গভীরতা, সেই স্তরে কিন্তু সাধারণ মানুষ উন্নতি লাভ করতে পারে না, যার ফলে কবিদের স্বস্থানেই থেকে যেতে হয়। কবিরা যেন অন্যদের মতন নয়, কবিরা তাদের চেতনার জগৎ, তাদের ভালোবাসার জগৎ, তাদের বোধের জগতের জন্যই তারা সাধারণ মানুষদের মধ্যে থেকেও যেন পরবাসী হয়েই চিরকাল কাটিয়ে দেন। অর্থাৎ এই সামগ্রিক কবিতাটি পর্যালোচনার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে কবিতাটির মধ্যে একদিকে যেমন কবির প্রকৃতির প্রতি প্রেম রয়েছে, প্রকৃতির প্রতি ভালোবাসা রয়েছে, প্রকৃতির প্রতি সৌন্দর্য বোধের যে মানসিকতা রয়েছে, তার পাশাপাশি প্রকৃতি যে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, প্রকৃতি ধীরে ধীরে মানুষের কাছে গৌণ হয়ে পড়ছে, প্রকৃতি ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, কবির মধ্যে সেই নৈরাশ্যও রয়েছে। একদিকে প্রকৃতির প্রতি ভালোবাসা আর একদিকে প্রকৃতি ধ্বংসের যে নৈরাশ্য, এই কবিতায় দুটোই ফুটে উঠেছে সমানভাবে। এবং কবিতার স্বস্থানেই পরবাসী হয়ে উঠেছেন, কারণ কবি তার বোধের জগৎ থেকে প্রকৃতির
যে হারিয়ে যাওয়ার, প্রকৃতি ধ্বংসপ্রাপ্ত হওয়ার যে নৈরাশ্য, সেটাকে উপলব্ধি করতে পারছেন। সাধারণ মানুষ কিন্তু সেই কবির মতন তেমনটি করে প্রকৃতিকে উপলব্ধি করতে পারছেন না, প্রকৃতি ধ্বংস হয়ে যাওয়ার ভয়াবহতা উপলব্ধি করতে পারছেন না, তাই কবিতার নিজের জগতেই যেন পরবাসী হয়ে উঠেছেন। এটাই ছিল মূল কবিতা। অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর সবশেষে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।